তৃতীয় মেয়েটাকে দেখেই আমার বুকটা হালকা হয়ে গেল। সে আমার চাচাতো বোন কণা। ছোটবেলায় একই বাড়িতে থেকেও তার সাথে আমার কোনো কথা হয়নি, কারণ পরিবারের অনেকের মতে সে আমার সাথে কথা বলতো না। কণা ক্লাসে ঢুকে একবার চারিদিকে তাকালো, চোখটা আমার দিকে আসতেই সে মুহূর্তে এসে থেমে গেল। আমি তাকিয়েছিলাম না, কিন্তু বুঝতে পারলাম সে আমাকে চিনেছে। কণা কিছু বলল না, শুধু মো আর মৌনতার সাথে সামনের দিকে এগিয়ে গিয়ে বসে পড়ল। মো আর মৌনতা হাসাহাসি করছিল, কিন্তু কণা বেশি কথা বলছিল না। আমি নিজের দিকে মনোযোগী দিলাম, কারণ আমি জানি আমি কারো জীবনে ঢোকার জন্য এখানে আসিনি। কিছুক্ষণ পর একজন স্যার এসে ক্লাস শুরু করলো। স্যার সেমিস্টার সিমেট ক্লাস রুটিন, অ্যাসাইনমেন্ট এসব নিয়ে কথা বলল। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। ক্লাস চলাকালীন একবার কণা পিছনের দিকে তাকাইছিল। হয়তো বুড়ি কিছু দেখতে সমস্যা হচ্ছিল বা কাউকে খুঁজছিল। তার চোখ আমার দিকে পড়তে সে দ্রুত চোখ সরিয়ে নিল। আমি কিছু ভাবলাম না। ক্লাস শেষ করে বের হতে লাগলাম। সাদিক বলল, চল ক্যাম্পাসটা একটু ঘুরে আসি। আমি বললাম, তোরা যা, আমি একটু বসি। ওরা চলে গেল। আমি ক্লাসের সামনে করিডোরে দাঁড়িয়েছিলাম। ক্যাম্পাসটা দেখতে অনেক সুন্দর, বাতাসও খুব ভালো লাগছিল। ঠিক তখন মো আর মৌনতা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কণা তাদের সাথে। মো হাসতে হাসতে বলল, আজকে তো ক্লাসে অনেক ছেলেই তাকাইছিল রে। মৌনতা বলল, তাকাবে না তো কি করবে, তুই তো এমনিতেই চঞ্চল। মো হেসে উঠল। কণা তাদের কথা শুনছিল, কিন্তু নিজে বেশি কিছু বলছিল না। তারা আমার সামনে দিয়ে চলে যাওয়ার সময় কণা একবার আর চোখে আমার দিকে তাকালো। সেই তাকানোর মধ্যে ছিল না কোনো রাগ, ছিল না অবহেলা, যেন ছিল একটা স্বাভাবিক কৌতূহল। সে কি যেন একটা বলতে চাচ্ছে আমাকে। কণা কিছু বলল না। মৌনতার সাথে হেঁটে চলে গেল। আমি একটু সামনে গিয়ে দাঁড়ালাম। একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, কারণ এত বছর পর এই বাড়ি থেকেও কণা কখনো আমার দিকে তাকায়নি। আজ হঠাৎ এভাবে তাকালো কেন? হয়তো সময় মানুষ বদলে দেয়, হয়তো বা মানুষ বড় হয়ে কিছু জিনিস বুঝতে শিখে। আমি নিজেই নিজের মনে মনে কথাগুলো বললাম। যাক, এসব ভাবার দরকার নেই। আমার কাছে হচ্ছে পড়াশোনা করা। বিকালের দিক দিয়ে ক্লাস শেষ করলো। আমি বাসায় ফেরার জন্য বের হয়ে পড়লাম। রাস্তায় রিক্সা নিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির সামনে পৌঁছে দেখি ভিতরে আত্মীয় স্বজন আছে, সবাই ব্যস্ত, হাসাহাসি করছে। গেট দিয়ে ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে ব্যাগটা বিছানার উপরে রাখলাম। জানালা খুলে দিলাম, হালকা বাতাস ঢুকছে। ঠিক তখনই নিচ থেকে কয়েকজন উচ্চ সুরে হাসছিল। তারা কারা দেখার জন্য জানলা দিয়ে নিচে তাকালাম। দেখলাম উঠানে মৌ আর মৌনতা দাঁড়িয়ে আছে, তাদের সাথে কণাও আছে। মনে হয় তারা এই বাড়িতে ভিজতে মারতো। মৌ বলল, এই বাড়িটা তো অনেক বড়। মৌনতা বলল, আর তোর কাজিন তো সবাই একদমই ফানি। কণা হালকা হাসলো, তারপর শান্ত গলায় বলল, চল ভিতরে যাই। ঠিক তখন কণার চোখ হঠাৎ উপরের দিকে পড়ল। আমার চোখের সাথে ওর চোখ মিলে গেল। আমি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিলাম। কণা কিছুই বলল না, কিন্তু তার মুখটা এক মুহূর্তের জন্য থেমে গেল। মনে হলো সে কিছু ভাবছে। আমি বিছানায় বসে পড়লাম। মাথার ভিতর দিয়ে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, কণা কেন বারবার আমার দিকে তাকাচ্ছে। কিন্তু আমি জানতাম কণা কথা বলবে না, কারণ পরিবারের যারা আছে তারা আমার সাথে বেশি কথা বলতো না, আর তাদের মধ্যে কণাও যে একজন। তবুও আজ তার চোখে একটা অদ্ভুত পরিবর্তন ছিল। একটু পর বাহির থেকে ছোট আম্মুর ডাক আসলো। ছোট আম্মু বলল, স্বামী খাইতে আই। আমি জবাব দিলাম, আসতাছি আম্মু। আমি ধীরে ধীরে নিচে নামলাম। ডাইনিং টেবিলে অনেক মানুষ। মো আর মৌনতাও বসে আছে, কণাও বসে আছে। আমি বসার জন্য একটা কোণে চেয়ারটা টেনে নিলাম। মৌ আমাকে দেখে কণার কানে কানে কিছু বলল। কণা কিছু বলল না, শুধু একবার আমার দিকে তাকালো। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ আমি জানি এই বাড়িতে আমি কারো আপন না। খাওয়া দাওয়া শেষ করে আমি উঠে চলে যাচ্ছিলাম। ঠিক তখন পিছন থেকে মৌনতার গলা শুনলাম। মৌনতা বলল, কণা ওইটা তোর কি হই রে? কণা একটু থেমে গেল আর বলল, আর কিছু বলল না। আমি থেমে গেলাম, কিন্তু ফিরে তাকালাম না, কারণ আমি চাই না কেউ আমার বিষয়ে কথা বলুক। রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আজকের দিনটা একটু অদ্ভুত ছিল। নতুন পরিবেশ, নতুন ক্লাস, আর সেই পুরনো লোকগুলো, বিশেষ করে কণার চোখের সেই দৃষ্টি। আমি জানি না সেটা কি কৌতূহল নাকি অন্য কিছু, কিন্তু এতটুকু বুঝতে পারলাম
কিছু তো একটা আছে। সন্ধ্যায় মাগরিবের আজান দিতেই আমি উজু করলাম, উজু করে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে একটা জরুরি ফোন আসলো, ফোনটা দেখে ফোনটা রিসিভ করলাম। তাদের সাথে অনলাইনে একটা ডিল ছিল, ওই বিষয়ে কথা হলো। তারপর একটা কার্ড নিয়ে বাইরে চলে আসলাম। বাসার মধ্যে লোক ভর্তি, থাকবে না কেন, বিয়ে বাড়ি বলে কথা। বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলাম আব্বু কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। তো গাইস, এই বয়সটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে? ফার্স্ট এন্ড সেকেন্ড তোমরা কমেন্টে জানাইও। সো এবার না হয় একটু ব্যতিক্রম করেই বলি। তারপর দেখলাম আব্বু কেমন করে যেন আমার দিকে তাকালো, মনে হচ্ছে তিনি কিছু বলতে চাই। তারপর সাদিককে ফোন দিল। সাদিক ফোন দেওয়ার পর আমাকে বলল, কই তুই শালা? আমি বললাম, এই তো মামা আইতাছি। সাদিক বলল, আমি হৃদয় আর মারুফ মামার দোকানে বসে আছি, তাড়াতাড়ি চলে আয়। তারপর ওদের কাছে চলে গেলাম। ওদের বললাম, দোস্ত চল একটা জায়গায় যাব। সাদিক বলল, কই যাবি? আমি বললাম, বাইক কিনতে হবে। তারপর ওদের নিয়ে বাইকে শোরুমে চলে গেলাম। সাদিক বলল, কি বাইক নিবি? আমি বললাম, ইয়ামা। তারপর একটা বাইক কিনলাম, কার্ড দিয়ে পেমেন্ট করলাম। তারপর সেখান থেকে চলে গেলাম রেস্টুরেন্টে খাবার খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি সবাই আড্ডা দিতে ব্যস্ত, তানবীর ভাইয়া ও বাসায় নাই। আমি গিয়ে ল্যাপটপ নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একটা সিগারেট ধরাইলাম, ল্যাপটপটা বের করে প্রজেক্টের কাজ শুরু করলাম। কাজ করতে করতে রাত 2টা বেজে গেছে। তখন দরজা খোলার আওয়াজ পেলাম, দেখলাম তানবীর ভাই আসছে। তানবীর ভাই বলল, কিরে কেমন আছিস? আমি বললাম, ভালো আছি, তুমি কই ছিলা? তানবীর ভাই বলল, অফিসে কাজে গেছিলাম। আমি বললাম, ও আচ্ছা। তানবীর ভাই বলল, এত রাতে ছাদে কি করিস? আমি বললাম, একটা কাজ ছিল। তানবীর ভাইয়ের সাথে কথা বলতে বলতে 2টা 30 বেজে গেল। তারপর নিচে গেলাম, নিচে গিয়ে রুমে চলে আসলাম। তারপর একটা সিগারেট খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাতে ঘুমটা ঠিক মতো হলো না। বিছানায় শুয়ে থাকলেও চোখের সামনে আজকের দিনের সব দৃশ্য যেন বারবার বেশি উঠছিল। ভার্সিটির প্রথম দিন, নতুন ক্লাস, নতুন মানুষ, আর কণার সেই অদ্ভুত দৃষ্টি। আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল আজকের দিনটা আমার জীবনে শুধু একটা সাধারণ দিন ছিল না। ঘড়ির কাঁটা 3টার ছুঁই ছুঁই। আমি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছিলাম, কিছুই ভালো লাগছিল না। তারপর মোবাইলটা পাশে রেখে চোখ বন্ধ করলাম। এক সময় ঘুম এসে গেল। সকালে ছোট আম্মু আমাকে ডাক দিল, তার ডাকেই ঘুম ভাঙলো। ছোট আম্মু বলল, স্বামী উঠ বাবা, নাস্তা করবি না? আমি চোখ কষলাতে কষলাতে উঠে বসলাম। আমি বললাম, আসতাছি আম্মু। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। ডাইনিং রুমে ঢুকেই দেখি আজও বাড়িতে অনেক লোকজন বউ দেখতে আসছে। কেউ কথা বলছে, কেউ হাসছে, কেউ রান্নাঘরের দিকে দৌড়াচ্ছে। বাড়িটা এখন একটা মেলার মতো। আমি টেবিলের এক পাশে বসে পড়লাম। ছোট আম্মু আমার সামনে নাস্তা দিয়ে দিল, রুটি, ডিম ভাজি আর চা। আমি চুপচাপ খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে পড়লাম। তারপর বাহিরে এসে গ্যারেজ থেকে বাইক বের করলাম। গেট দিয়ে বের হওয়ার সময় দেখলাম আব্বু আমার দিকে চেয়ে আছে। আফসোস, এতদিন বাসায় আসলাম কিন্তু কাছ থেকে আমার আম্মুকে একটু দেখতে পারলাম না। দূর থেকেই মনের শান্তিটা মিটালাম। আমার প্রতি তো তার কোনো ভালোবাসাই নেই। তার ছেলের বিয়ে, সে খুব ব্যস্ত। বাইক নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে পৌঁছাতেই দেখি তেমন কেউ আসে নাই। সাদিককে ফোন দিলাম, বলল ওরা 3জন আসতেছে। একটু পর হারামিদের আগমন হলো। আজ ফার্স্ট ক্লাস নেই, তাই ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে আড্ডা দিছিলাম। কিছুক্ষণ পর দেখলাম কণা, মো আর মৌনতা ভার্সিটিতে আসলো। 3জন হাসতে হাসতে কি যেন বলতে বলতে চলে গেল। কণাকে আজ একটু বেশি খুশি লাগতেছে। তারপর ক্যাম্পাস থেকে উঠে বাহিরে একটা দোকানে গিয়ে সিগারেট ধরালাম। সাদিকও সিগারেট ধরালো। আমি অর্ধেক পরিমাণ খেয়ে মারুফকে দিলাম আর সাদিক হৃদয়কে। মারুফ সিগারেট 2 টান দিতেই দেখলাম একটা মেয়ে এসে ওর পায়ের 2টা বাড়ি দিল। মারুফ কিছু বলতে যাবে, তার আগে মেয়েটার মুখ দেখে দিল দৌড়। মেয়েটাও পিছনে দৌড় দিল। মেয়েটা হলো আমাদের সিনিয়র শাহিদা আপু, মারুফের খালাতো বোন। তারপর দেখলাম শাহিদা আপু আমাদের দিকে আসতেছে। ওমা, আমি পিছনে চেয়ে দেখি সাদিক আর হৃদয় নেই। তাই দেখে আমিও বেশি চিন্তা করলাম না, দিলাম দৌড় দিয়ে ভার্সিটির গেট দিয়ে ঢুকে খেলাম এক ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। চোখ খুলে চেয়ে দেখি আমার নিচে একটা মেয়ে, আর ধাক্কা খেয়ে পড়ে যাওয়ায় আমি লক্ষ্য করিনি আমার মেয়েটা ঠোঁটের সাথে মিশে গেছে। তাড়াতাড়ি উঠে গেলাম। তারপর উঠে গিয়ে দেখি মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো কণা। ক্যাম্পাসে তেমন লোক নেই,
তাই কেউ দেখিনি। পিছনে ফিরে দেখি কণার বান্ধবী মৌ আর মুনতাহা উচ্চ সুরে হাসতেছে। আমি তা দেখে সরি বলে আবার দৌড় দিলাম, নাইলে কি হবে কে জানে। এদিকে মৌ আর মুনতাহার হাসি দেখে কণা রেগে ফায়ার কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়ালো। তারপর ওদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দাঁড়া হারামির দল। আর একটা ফাজিল ধাক্কা দিয়ে উইরাম দৌড়ে চলে গেছে। একবার চান্দুরে পাই, এখন চুপ থাকলে হবে না। আমি দৌড়ে সাদিকের কাছে চলে গেলাম, গিয়ে দেখি সাদিক আর হৃদয় দাঁড়িয়ে। আমি গিয়ে দুইটারে কিল দিলাম। কিরে শালা, পিছনে তাকাতেই দেখি তোরা নাই। শালারা পালাবি, আমাকে ডেকে পালাবি না? হৃদয় বলল, কেন, তোরে কি কিছু বলছে? আমি বললাম, ধরতে পারলে তো বলবে। কথা বলতে বলতে ক্লাসে চলে গেলাম। আমরা তিনজন পিছনের বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর চার চলে আসে ক্লাসে। ক্লাসের মাঝে দেখলাম কণা বারবার আমার দিকে তাকাচ্ছে। ক্লাস শেষ হতেই তিনজন বের হয়ে আসলাম। মারুফ বাসায় চলে গেছে। তারপর আমরা তিনজন বের হয়ে আসলাম। সাদিক আর হৃদয় ওদের বাসায় চলে গেছে। আমি বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে চেঞ্জ হয়ে বাহিরে আসলাম। নিচে নামতেই তানবীর ভাই ডাক দিলাম, স্বামী এদিকে আয়। দেখলাম তানবীর ভাই, সাজিদ, আকাশ এবং সব কাজিন। ও সাজিদ ওর শ্বশুর বাড়ি থেকে আসা লোক, আড্ডা দিচ্ছে সবাই মিলে। আমি গিয়ে বললাম, কিছু বলবে ভাইয়া? তানবীর ভাইয়া বলল, আজকে বিকালে ফুটবল খেলা আছে। আমি বললাম, কাদের সাথে? তানবীর ভাই বলল, টিম সাজিদ ভার্সেস টিম তানবীর। তুই আমার টিম আর তোর বন্ধুদেরকেও বলে দে। তারপর বললাম, আচ্ছা ভাইয়া, একটু বাহিরে যাব। তানবীর ভাই বলল, আচ্ছা যা। বাহিরে গিয়ে একটা সিগারেট ধরিয়ে মামাকে বললাম, একটা চা দাও। দুগারে চা সিগারেট খাচ্ছি, এমন সময় দেখি কণা, মৌ আর মুনতাহা বাসিড়ি থেকে আসতেছে। দেখলাম কণা আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে। কিছু বললো না, বাসায় চলে গেল। আমি সিগারেট খেয়ে আর কয়টা সিগারেট নিয়ে বাসায় চলে আসলাম। এসে ওয়াশরুমে গিয়ে গোসল করলাম। ওয়াশরুম থেকে বেরোতে দেখলাম কণা আমার বিছানায় বসা, আমার শরীরে শুধু একটা তেওয়ালি। আমার এই অবস্থা দেখে কণা দৌড়ে বাহিরে চলে গেল। আমি তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম। কিছুক্ষণ পর ছোট আম্মু রুমে খাবার দিয়ে গেল। খাবারের জন্য আগেও একবার ডেকেছিল। আমি রুমে খাবার দেওয়ার জন্য বলছিলাম। খাবার খেয়ে একটা সিগারেট খেয়ে নিলাম। তারপর ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলাম। ল্যাপটপে কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। চোখ খুলে দেখি জানলার বাইরে বিকালের আলো পড়ছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি বিকাল 4টা বাজে। হঠাৎ মনে পড়লো আজকে ফুটবল খেলা আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা কালো জার্সি পরে নিচে নামলাম। নিচে নেমে দেখি পুরো বাড়িতে সরগরম। উঠানে সবাই দাঁড়িয়ে গল্প করতেছে, ছোটরা দৌড়াদৌড়ি করতেছে। তানবীর ভাই আমাকে দেখেই বলল, এই যে আমাদের সাহেব আইছে। আমি হালকা হাসি দিলাম, ভাইয়া আগে খেলি, তারপর না হই মেসি বানাইও। পাশ থেকে আকাশ বলল, বেশি ভাব নিস না, আজকে তোরে আটকায় আমি রাখবো। আমি কিছু বললাম না, শুধু হেসে বললাম, আচ্ছা। মাঠটা আমাদের বাসা থেকে একটু দূরে। ছোটবেলা থেকে ওইখানেই খেলতাম। আজ অনেক দিন পর আবারও সেই মাঠে আসলাম। গিয়ে দেখি দুইটা টিমের সবাই প্রায় চলে এসেছে। একই পাশে তানবীর ভাইয়ের টিম, আরেক পাশে সাজিদ ভাইয়ের টিম। সাদিক, হৃদয়, মারুফ চলে এসেছে। সাদিক আমাকে দেখেই বলল, মামা আজকে কিন্তু গোল চাই। আমি বললাম, আগে বল নিয়ে আই, দাঁড়া, তারপর না হয় গোলের কথা বলি। সবাই হাসতে লাগলো। মাঠের চারপাশেও অনেক লোক দাঁড়িয়েছিল। এলাকার ছোট ছোট ছেলেরা, কিছু বড় ভাই আর বাড়ির লোকজন এসেছে খেলা দেখতে। আমি জুতা বাঁধছিলাম, ঠিক তখনই চোখ গেল মাঠের একটা পাশে। দেখলাম মৌনতা আর কণা দাঁড়িয়ে আছে, ওদের সাথে ইরাও আছে। মৌ আর মুনতাহা খুব হাসাহাসি করছে, কিন্তু কণা শান্তভাবে দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কণার চোখ আমার চোখে পড়তে সে অন্যদিকে তাকিয়ে নিল। আমি আর সেদিকে তাকালাম না। খেলা শুরু হলো। প্রথম থেকে দুই টিম জমিয়ে খেলতেছে। সাদিক বল নিয়ে সামনে এগোতেই আকাশ স্লাইড করে বল নিয়ে নিল। সাদিক চিৎকার করে বলল, শালা পা ভাঙবি নাকি? আকাশ বলল, খেলা খেলতে আইসোস নাকি নাচতে? চারপাশে হাসির হন্ডগোল পড়ে গেল। আমি মিউফিল্ডে ছিলাম। হৃদয় বলল, বাড়তেই। আমি সামনে এগোতেই একজনকে ফাটিয়ে শট দিলাম, কিন্তু বল গা ঘেঁষে বাহিরে চলে গেল। সাদিক মাথায় হাত দিল, মামা তোরে কি হুদা হুদা মেসি ডাকি? তুই শালা মেসির থেকেও বড়টা। শালা মেসি তো ভুল করে না, তুই ভুল করিস। এইটা মিস করলি কেমনে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, চুপ থাক, পরেরটা হবে। খেলা চলতে লাগলো। এক সময় দেখি মাঠের পাশে দাঁড়িয়ে মৌ কিছু একটা বলে হেসে উঠল। মুনতাহাও হাসছে, কিন্তু কণা চুপচাপ খেলা দেখছে। কিছুক্ষণ পরে হৃদয় আমাকে একটা লং পাস দিল। আমি বল নিয়ে সামনে এগোলাম। সামনে শুধু গোলকিপার
আমি শট নিতেই বল সোজা করলাম আর সোজা মারলাম গোল। সাদিক এসে আমাকে জড়িয়ে ধরল, এই তো আমার মামা। চারপাশে সবাই চিৎকার করে বলতে লাগলো। আমি অজান্তে একবার মাঠের চারপাশে তাকালাম, দেখলাম মৌনতা তালি দিচ্ছে আর হাসছে। আর কণা, সে হালকা হাসি দিল, খুব ছোট্ট একটা হাসি, কিন্তু কেন জানি সেটা আমার চোখ এড়োতে পারলো না। আমার বুকের ভেতর কেমন জানি লাগলো। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। খেলা শেষে আমাদের টিমের গোল হলো 3টা, ওদের টিমের 2টা। তানবীর ভাই এসে আমার কাঁধে হাত রেখে বলল, অনেক দিন পর খেলেও তোর ফর্ম দেখি ঠিক আগের মতোই আছে মেসি। আমি বললাম, তানবীর ভাই মজা করেন, কই মেসি বস আর কই আমি। ছোটবেলায় তো তোমাদের কাছ থেকে খেলা শিখছি। তানবীর ভাই একটু হাসলো, এরপরে চুপ হয়ে গেল। তারপর সবাই মিলে মাঠ থেকে বের হলাম, বাড়ির দিকে হাঁটতাছি। সামনে মৌ আর মুনতাহা হাঁটতাছে, কণা তাদের মাঝখানে। মৌ বলল, আজকে কিন্তু খেলা জমছিল। মুনতাহা বলল, বিশেষ করে শেষ গোলটা। মৌ হেসে কণাকে ধাক্কা দিল। কণা, তুই এত চুপ কেন? কণা শান্ত গলায় বলল, কিছু না। আমি তাদের পাশ কাটিয়ে সামনে চলে গেলাম, কারণ বেশি কাছে থাকলে অদ্ভুত একটা অনুভূতি কাজ করে। বাসায় ফিরে সবাই হইচই করতেছে, ছোটরা খেলাধুলা নিয়ে কথা বলতেছে, বড়রা বসে চা খাচ্ছে। আমি সোজা রুমে চলে এলাম, শরীর ক্লান্ত রাখছিল। ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলাম, তারপর নিচে গিয়ে খাবার খেলাম। খাবার টেবিলে আজ সবাই একসাথে, আমি এক পাশে বসে খাবার খেতে লাগলাম। মৌ হঠাৎ বলল, আজকে কিন্তু সামি ভাই অনেক ভালো খেলছে। আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। মুনতাহা বলল, শেষ গোলটা একদম সিনেমার মতোই ছিল। ইরা হেসে বলল, ছোটবেলায় নাকি ও অনেক ভালো খেলতো। আমি কিছু বললাম না। ঠিক তখনই ছোট আম্মু বলল, সামি ছোটবেলায় সব কিছুতেই ভালো ছিল, শুধু মানুষজনের কাছেই খারাপ ছিল। খাবার টেবিল যেন হঠাৎ চুপ হয়ে গেল। আমি মাথা নিচু করে রইলাম, কারণ এসব কথা শুনতে ভালো লাগে না। হঠাৎ অনুভব করলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ তুলে দেখি কণা চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের আগের মতো অবহেলা নেই, বরং অন্যরকম একটা নরম ভাব। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। খাওয়া শেষ করে উঠে রুমে চলে আসলাম। রুমে এসে জানলার পাশে দাঁড়ালাম, বাহিরে হালকা বাতাস বইছে। অনেকদিন পর এত মানুষের সাথে মিশলাম, খেললাম, হাসলাম, কিন্তু সবকিছুর মাঝে একটা জিনিস বারবার মাথায় আসছে, কণার আচরণ। সে এখনো আমার সাথে ঠিকভাবে কথা বলে না, কিন্তু তার চোখে এমন একটা অনুভূতি আছে যা আমাকে খুব ভাবায়। আমি নিজেও বুঝতে পারছি না কেন তার ছোট ছোট বিষয়গুলো এত খেয়াল করছি। ঠিক তখন দরজায় হালকা নখ পড়ল। আমি ভাবলাম ছোট আম্মু এসেছে। দরজা খুলে দেখি সামনে মৌ, মুনতাহা দাঁড়িয়ে, দুইজনের মুখে দুষ্ট হাসি। মৌ বলল, ভাইয়া একটা কথা ছিল। আমি অবাক হয়ে বললাম, কি কথা? মুনতাহা হাসি চাপতে চাপতে বলল, আজকে মাঠে কেউ একজন কিন্তু আপনার খেলা মন দিয়ে দেখছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে কণার গলা ভেসে আসলো। সে বলল, তোরা আবারও শুরু করছিস? আমি তাকিয়ে দেখি একটু দূরে কণা দাঁড়িয়ে আছে, মুখে বিরক্তি ভাব। আমি ওর দিকে চেয়ে দেখি ওর চোখে লজ্জা মিশে আছে। মুনতাহা হেসে দৌড় দিল। কণা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর আমার দিকে না তাকিয়ে বলল, ওদের কথায় কিছু মনে কইরেন না। এই বলে সে চলে গেল। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, কারণ আজকেই প্রথমবার কণা নিজের ইচ্ছায় আমার সাথে কথা বলল। আমার বুকের ভিতরটা যেন অদ্ভুত একটা অনুভূতিতে ভরে গেল। এটা কিসের অনুভূতি যেন আমি বুঝতেই পারছি না। কিন্তু কণা যদি আমাকে ভালোবাসে, তাহলে সে আমাকে কখনোই পাবে না। কারণ কি জানেন? কারণ হলো আজ থেকে 4 বছর আগের ঘটনা। এবার না হয় গল্পের এন্ডিংয়ে আমরা পাই চলে আসছি, তো আর ঘুরিয়ে পেঁচিয়ে না হই সব সত্যিটা আপনাদেরকে খুলেই বলি। আজ থেকে 4 বছর আগে ভুলবশত আমার হাতে আমার ছোট বোন গুণ হই। আপনারা হয়তো ভাবছেন সেই গুণটা আমি করছি, কিন্তু না, আমার ছোট বোন একজনকে ভালোবাসত। আমার ছোট বোনের নাম ছিল নীলা। জানি না কি বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। তখন নীলা অনেকটাই রাগ করে দরজা বন্ধ করে থাকে। আর বাসায় তেমন কেউ ছিল না, সবাই গ্রামের বাড়িতে ছিল। আর কণা আমার রুমে দরজা বন্ধ করে রাখছিল, আর আমি একটু বাহিরে ছিলাম। যখন রুমে ফিরলাম তখন দেখতে পেলাম আমার রুমের দরজা লাগানো। আমি দরজা ধাক্কাচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না। আমি ভাবলাম নীলা হয়তো আমার রুমে ঘুমিয়ে পড়েছে, তাই ওর রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি এখন প্রায় 2টা বাজে গেছে,
কিন্তু নীলা এখনো ঘুম থেকে উঠিনি। একটু সন্দেহ হলো, তাই দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। তাই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার চোখ যেন কপালে। আমি কি দেখছি? আমার ছোট বোন ফ্যানের সাথে ঝুলছে। এখন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। আমি ওর ওড়নাটা ফ্যান থেকে ছাড়িয়ে নিচে নামাতেই পিছন থেকে আব্বু বলে উঠল, এটা কি করলি? ওনারা কখন আসছে আমি বুঝতে পারিনি। আমি সামনে তাকাতে দেখি সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। সবাই ভাবছে আমি ঘুমটা করেছি, কিন্তু না, আমি যে এই গুণটা করিনি। তাদেরকে বোঝাতে পারলাম না। আমাকে অনেক মানলো সেদিনের পর থেকে কেউ আমার সাথে কথা বলে না। আমাকে তারা অবিশ্বাস করলো, আমাকে বুঝলো না। কিন্তু ছোট আম্মুর কারণে ওরা আমাকে জেলে দেয়নি, আমাকে ওরা ত্যায্যপুত্র করে দিয়েছিল। তারপর থেকে তারা কেউ আমার সাথে কথা বলেনি। আর এখন প্রশ্ন হচ্ছে, কণার সাথে আমার শেষে কি হলো? শেষে আর কি হবে? যা কপালে ছিল তাই হলো। আস্তে আস্তে ভালোবাসা, তারপর বিয়ে। আর এখন সবার মনে একটাই প্রশ্ন, যে আমার ভাই কাকে বিয়ে করলো? হ্যাঁ, আমার ভাই বিয়ে করেছে আমার ভালোবাসার মানুষ অনামিকাকে। আর হ্যাঁ, এখন স্বামীর সব কিছুই আছে, পরিবার প্লাস সব কিছু। সবাই সত্যিটা জানতে পেরেছে। আর হ্যাঁ, গল্পটা এখানেই সমাপ্ত হয়েছে। জানি এন্ডিংটা এরকম না হইলেও পারতো। আর হ্যাঁ, সরি এন্ডিংটা এরকমভাবে করার জন্য। নেক্সট গল্পগুলো বড় করার চেষ্টা করুন, যদি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই। প্রথম ভিডিওতে 10,000 ভিউ পাই। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ গাইজ। দেখা হবে আপনাদের পছন্দের নতুন গল্পে।